আমি আমি আসছি আসছি আমি। তুমি কোথায়? কি হয়েছে গোকুল? আবার অমন স্বপ্ন দেখলে নাকি? তাড়াতাড়ি দরজাটা খোলো, তারপর যেমন যেমন বলছে তেমন তেমন করো। কে তুই? আমার ছেলেটাকে আমার ছেলেটাকে কেন এমন ভাবে ভয় দেখাচ্ছিস তুই? কি ক্ষতি করেছে ও তো? মোহিনীকে যে আমি কথা দিয়েছিলাম, গোকুলকে যতবার তুই মারার চেষ্টা করবি ততবার আমি তার কাছে আসবো, আর আজকেই সেই দিন, মনে পড়ে? আজকে তুই ওকে কিছুতেই আটকাতে পারবি না। আজকে আজকে প্রয়োজন হলে আমি বিরাজমোহনকে দিয়ে। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প গোকুলের রক্ততর্পণ। একটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং অবশ্যই গল্প শুনে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাশের কলমে গোকুলের রক্ততর্পণ। রাতের এই সময়টা আজকাল গোকুলের কেমন যেন মনে হয় যে ভীষণ জল তেষ্টা পেয়েছে, কিন্তু জল খেতে উঠতে পারে না। বারবার মনে হয় ঘুম ভেঙে উঠলেই চোখের সামনে দেখতে পাবে সেই ভয়ঙ্কর মুখটা। মুখের কথাটা মনে করতেই অস্পষ্টভাবে কেমন যেন গঙিয়ে উঠল গোকুল। তার পাশে শুয়ে থাকা বিরাজমোহন এইবার কিন্তু ঘুম ভেঙে উঠে পড়লেন। তিনি গোকুলের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে গোকুল? আবার অমন স্বপ্ন দেখলে নাকি? গোকুল উত্তর করল না। বাবার কথা শুনে চোখটা খুলে তাকিয়ে দেখল তার বাবা পাশে উঠে বসেছে। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছে। সেই আলো আর তার বাবা পাশে থাকায় অন্য কিছু এই মুহূর্তে সে দেখতে পেল না। বাবার হাতটাকে শক্ত করে চেপে ধরে বলল, মনে হয় চোখ খুললেই এই মুখটাকে আমি আবার দেখতে পাবো। বাবা বাবা, ওকে আমি দেখতে চাই না। রাতের অন্ধকারে ও বারবার আমার কাছে কেন আসে? আমিও তো জানি না গোকুল, তুই তো ভালো করেই দেখতে পাচ্ছিস। আমি কতবার চেষ্টা করছি যদি কোনোভাবে কিছু করা যায়। আমাদের গ্রামের কবিরাজও তো এই বিষয়ে কিছু করতে পারলেন না। দেখা যাক, পাশের গ্রামে এক তান্ত্রিক আছে, তার খোঁজ পেয়েছি। যদি তার কাছে গিয়ে কিছু একটা জানা যায়। গোকুল চোখ বন্ধ করে ফেলেছিল। বাবার হাতটাকে দুহাতে শক্ত করে চেপে ধরে শুতেই বিরাজমোহন শুয়ে পড়ল। তার ভীষণ ঘুম পাচ্ছে। তাছাড়া গোকুলকে নিয়ে এই কদিনে যা ঝামেলা গিয়েছে তাতে তার শরীর ভেঙে আসারই কথা। একেতে জমির কাজ, তার ওপর গোকুলের এমন অবস্থা। ভাগ্যিস দিনের বেলা কোনো সমস্যা হয় না, তাই গোকুলকে বাড়িতে রেখে মাঠের কাজে যেতে পারে সে। কিন্তু রাত নামলেই গোকুল আবার ঘুমিয়ে পড়েছিল। বিরাজমোহনও কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়ে। আর তারপরেই গোকুল শুনতে পায় সেই কণ্ঠস্বরটা। কে যেন বলছে, গোকুল, আমার সঙ্গে আয় বলছি। কণ্ঠস্বরটা শোনার সঙ্গে সঙ্গেই গোকুল শক্ত হয়ে থাকে। কিন্তু সে জানে এই কণ্ঠস্বরটা যখন একবার শুনতে পেয়েছে আর কিছুই মনে থাকবে না তার। কণ্ঠস্বরটা কানের কাছে আরো গভীর যেন বাজতে শুরু করেছে। একসময় গোকুল অনুভব করে সে বিছানা থেকে উঠে পড়েছে। তার দুটো চোখ খোলা, কিন্তু আশ্চর্যজনকভাবে সে কিছুই দেখতে পাচ্ছে না। সে বিড়বিড় করে বলছে,
আমি আসছি, আসছি আমি। তুমি কোথায়? ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আয় গোকুল। আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। পা টিপে টিপে গোকুল দরজার কাছে এসে দাঁড়ায়। তারপর দরজা খুলতেই বাইরে থেকে ঠান্ডা একটা বাতাস যেন তার গায়ের উপর এসে ধাক্কা দেয়। সেই অদ্ভুত ঘোর লাগা খোলা চোখে গোকুলের মনে হয় বাড়ির বারান্দা পেরিয়ে উঠোনের কাছটায় কে যেন দাঁড়িয়ে আছে। গোকুলকে দেখতে পেয়ে সে চলতে শুরু করেছে। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। আকাশের চাঁদটা কোথায় যে হারিয়েছে তার কোনো চিহ্ন মাত্র নেই। অমাবস্যা পূর্ণিমার মতো জটিল ব্যাপার গোকুল এখনো পর্যন্ত বোঝে না। তার বয়স মাত্র 13 বছর। সে হেঁটে হেঁটে বারান্দা পেরিয়ে উঠোনের কাছে আসতেই বাইরের দিক থেকে আবার একটা চাপা হাসির শব্দ শোনা যায়। কালো ছায়াটা এখন হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলেছে। গোকুলও তার পিছু পিছু চলতে চলতে বলে, কে তুমি? বারবার তুমি আমার কাছে আসো কেন? আমার কাছে তুমি কি চাও? তোর কাছে যে আমার অনেক চাওয়া রে। সেই চাওয়া তুই দিতে পারবি না এখন। আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে আয়। গোকুল পায়ে পায়ে বারান্দা উঠোন সবকিছু পেরিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে আসে। পেছনে একটা বড় গাছ রয়েছে, বড় একটা বট গাছ। গাছের ঝুপসি পাতাগুলো নেমে এসেছে, চারপাশে ঝুড়িও রয়েছে। সেই দিকেই কালো ছায়া এগোতে থাকে, আর গোকুল তার পিছনে পিছনে। গাছের কাছটায় গিয়ে ছায়াটা গোকুলের দিকে ঘুরে তাকায়। সেই মুখটা, কিন্তু এখন যেন গোকুলের আর কোনো ভয় হয় না। তার মুখে একটা হালকা হাসি। ছায়াটা হাত দেখায় বট গাছের দিকে। গোকুল থর থর করে কাঁপতে কাঁপতে এগিয়ে যায়। তারপরে নিজের অজান্তেই যেন 4 হাতে পায়ে মাকড়সার মতো উঠতে থাকে সেই গাছটা বেয়ে। পেছনে কোথায় পড়ে রইল ঘর, সেখানে বিরাজমোহন আর সেই কালো ছায়া। সেই দিকে যেন গোকুলের মন নেই। বটগাছটা বেয়ে খানিকটা উঠতেই ওপরের ডালের কাছে উঠে আসে সে। সেখানে উঠে সবেমাত্র একটা বড় ডালকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় পেছন থেকে বিরাজমোহনের চিৎকার শুনতে পায় সে। গোকুল, তুই ওইখানে কি করছিস? গোকুল ততক্ষণে গাছের উপরে উঠে বসেছে। প্রচণ্ড চিৎকারের ডাকের সঙ্গে সঙ্গে চাপা হাসির একটা শব্দ বটগাছের পেছনের দিকে কোথায় যেন মিলিয়ে যায়। আর ঠিক তখনই গোকুল নিজেকে আবিষ্কার করে গাছের উপরে। আমায় আমায় বাঁচাও বাবা। আমি আমি জানি না আমি কিভাবে এই গাছের উপরে উঠে পড়লাম। বাবা, বাবা, আমায় আমায় বাঁচাও, আমায় বাঁচাও বাবা। বিরাজমোহন প্রায় হন্তদন্ত হয়ে একেবারে গাছের তলায় এসে পৌঁছেছিল। কিন্তু বটগাছের ডালে যেখানে গোকুল উঠেছে সেটা খানিকটা উঁচু। সেখান থেকে লাফিয়ে পড়লে গোকুলকে ধরা সম্ভব, কিন্তু একটু এদিক ওদিক হলে। তাই সে বলল, তুই চুপ করে বস, নামবার চেষ্টা করবি না। আমি দেখছি বাড়ি থেকে যদি একটা মই নিয়ে আসতে পারি। তুই একা একা বসে থাকতে পারবি তো? গোকুল ভয়ে আতঙ্কে চিৎকার করে বলল, পারবো না, পারবো না বাবা। আমি একা একা থাকতে পারবো না। আমায় আমায় তুমি নিয়ে যাও বাবা, নিয়ে যাও বাবা। বিরাজমোহন পড়ে যায় বিপদে। মই আনতে পারলে গোকুলকে নামানো যাবে, কিন্তু মই ছাড়া তাকে কি করে নামাবে? গোকুল যদি লাফিয়ে পড়তে না পারে তাহলে? বিরাজমোহন গাছের আরো কাছাকাছি এসে পড়েছে। এমন সময় তার পেছনের দিকে অন্ধকারে তাকিয়ে গোকুলের চোখটা যেন বিস্ফারিত হয়ে ওঠে। দুটি চোখ বড় হয়ে যায়। প্রচণ্ড ভয়ে মুখটা হাঁ করে গোকুল চিৎকার করে বলে ওঠে, বাবা, বাবা,
তোমার পিছনে ওটা কে? ওটা কি? গোকুলের কথায় বিরাজমোহনের গোটা শরীর জুড়ে যেন একটা বরফের স্রোত বয়ে যায়। তারও মনে হয় তার পেছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে। তার ঘাড়ের কাছে তার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। এই কালো অন্ধকার বটগাছের আশেপাশে ঠিক তখনই একটা চাপা হাসির শব্দে ভরে ওঠে। বিরাজমোহন স্পষ্ট বুঝতে পারে কে যেন একটা তার কাঁধের উপর আস্তে আস্তে ঠান্ডা হাত রাখতে শুরু করেছে। আর ঠিক তখনই গাছের ওপরে গোকুল জ্ঞান হারিয়ে ফেলে। আর একটু হলেই সে মাটিতে পড়ে যেত। তার আগে বিরাজমোহন ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। তার পেছনে উপস্থিত হওয়া সেই ঠান্ডা হাওয়ার মতো ছায়াটা এক মুহূর্তেই মিলিয়ে যায় অন্ধকারে, কিন্তু হাসির রেশটা থেকে যায় অনেকক্ষণ। বিরাজমোহন গোকুলকে দুহাতে শক্ত করে চেপে ধরে। ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতে পারে তার চোখের কোল বেয়ে গরম জল নামছে। মটলিনের কাছে আসতেই আজ কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল। কিশোরী কি একটা কাজে এদিকে এসেছিল, তাই সে নিজেই জানিয়েছিল তার ফিরতে একটু দেরি হবে, আমি যেন একাই চলে যাই। কিন্তু তাকে মটলিনের কাছে দেখে বললাম, কি ব্যাপার, তুমি যে বললে দেরি হবে, এখনও তো বেশি সময় হয়নি। তাছাড়া প্রতিদিন আমরা যেমন সময় আসি তার চেয়েও আগে এসেছো দেখছি। তাড়াতাড়ি কাজ হয়ে গেলে আর কি করি বলো? আচ্ছা ভালো কথা, দিন দুয়েকের জন্যে ছুটি জোগাড় করতে পারবে? কেন বলো তো, হঠাৎ করে এমন সময়ে ছুটির প্রয়োজন হয়ে পড়লো কি করে? এক জায়গায় যাওয়ার কথা আছে। আমার মাসির বাড়িতে তো তুমি গিয়েছিলে, রাত্রে তার বাড়িতেই যাওয়ার কথা আছে। তবে সেখানে একা যাব না, তাই ভাবছিলাম তোমায় নিয়ে যাব, সেই কারণেই বলছি। সে আপত্তি নেই, কিন্তু অফিসের ছুটির কথাটা আগে বলে দেখি, যদি পাওয়া যায় তাহলে না হয় তোমার সঙ্গে যাওয়া যাবে। কিশোরীর সঙ্গে কথা বলতে বলতে যখন তারানাথের বাড়ির কাছে গিয়ে পৌঁছলাম, তখন দেখি সে বাইরের উঠোনের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। আমি কিছু বলার আগেই কিশোরী বলল, ঠাকুরমশাই, আকাশের দিকে তাকিয়ে এই সময় আবার কি দেখছেন? আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে অতীতের পুরনো কথা মনে পড়ে যায়। আকাশের ওই নীলচে রং দেখলে আর নীলচে আকাশের ওই সাদা মেঘ দেখলে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। যেন মনে হয় অনেক দূরে কারা যেন আমার জন্য অপেক্ষা করে আছে। ছোটবেলায় এমন হতো বুঝলে, বিশেষ করে কৈখালি মাঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন একটা যে অদ্ভুত অনুভূতি হতো, সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। অতীতের কথা ভাবতে ভাবতে শুধু ছোটবেলার কথাই মনে পড়ল, কিন্তু তার সঙ্গে যদি ভালো কিছু একটা গল্প মনে পড়তো ঠাকুরমশাই, তাহলে আজকের দিনটা তো জমে যেত। এমনিতেই এদিকে একটা কাজ সেরে তাড়াহুড়ো করে আপনার কাছে এসেছি। ভালো কথা, পরের রবিবার হয়তো আসা হবে না, একটি বিশেষ কারণে আমায় এক জায়গায় যেতে হবে। তবে আমি না এলেও ও হয়তো আসতেও পারে। কিশোরী আমার দিকে তাকালো, অর্থাৎ কিশোরী না এলেও যে আমি আসতে পারি সেই কথাই তারানাথকে জানিয়ে দেওয়া হলো। আমরা আসতেই তারানাথ উঠে তক্তপোষের কাছে গিয়ে বসেছে, আমরাও তার পাশে বসেছি। মৃদু মন্দ বাতাস বইছে, এই বাতাস আর রোদের সঙ্গে ঠান্ডা একটা ভাব রয়েছে, যা জামা কাপড় ভেদ করে গায়ে এসে লাগে। শরীর মাঝে মাঝে শিরশির করে ওঠে। বসন্তকাল চলছে, বসন্ত নিয়ে অনেক কিছুই হয়ে চলেছে এখন কলকাতায়। সেসব কথা থাক, এখন এই যুদ্ধের সময় কলকাতার বসন্তের কথা না বলাই ভালো। আমি বললাম, কিশোরী না এলেও আমি আসতে পারি, তা নিয়ে আপত্তি নেই, কিন্তু অতীতের কথা ভাবতে গিয়ে কি মনে পড়লো আপনার? একটি ছেলের কথা মনে পড়ল, বড্ড ভালো ছেলে, তার নাম গোকুল, বুঝলে। একটা অদ্ভুত ব্যাপারে সে জড়িয়ে পড়েছিল, কিন্তু সেই ব্যাপারের নিষ্পত্তি যে এমনভাবে হবে সেই কথা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি। শেষের কথাটা শুনে আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাই করলাম। এতক্ষণ তারানাথের মুখে হাসি ছিল, কিন্তু এই কথা বলার সময় তার মুখটা কেমন যেন হয়ে গেল।
মনে হলো গোকুলের সঙ্গে খারাপ কিছু হয়েছিল, কিন্তু গোকুল কে আর তার সঙ্গে কি হয়েছিল তা জানার জন্য মনের ভেতরটা কেমন করতে লাগলো। কিশোরী তো মুখ ফুটে বলেই ফেলল, গোকুলের কথা যখন বললেন, তাহলে তার কথাই আজকে না হয় বলুন। আজ তার কথাই শুনি। আচ্ছা, এই গোকুল কে বলুন তো? আর এই গল্প কোন সময়ের, এখনকার না আপনার কম বয়সের? কম বয়সেরই বলতে পারো। গ্রামের পথে পথে তখন এখানে ওখানে ঘুরে বেড়াই। হ্যাঁ, দীক্ষা নিয়েছি, তাছাড়া মাতু পাগলির সঙ্গেও দেখা হয়েছে। সাধু সঙ্গ করতে করতে এখানে ওখানে যাই, ঘুরে বেড়াই। তা একদিন এই দাঁড়াও দাঁড়াও, তোমাদের ওই সিগারেটটা দাও দেখি, একটা খেয়ে নি, তারপরে না হয় বলছি। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তারানাথ সেটা ধরালো। তারপর সেটা একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো গোকুলের সেই আশ্চর্য ঘটনা। সময়টা গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলতে শুরু করেছে। মাঝে মাঝে বৃষ্টি হয়। এমন সময় এক বৃষ্টির দিনে গিয়ে পৌঁছেছিলাম একটা গ্রামে। গ্রামের নাম এখন আমার ঠিক মনে নেই। তো সেই গ্রামের নদীর ধার ধরে এগোচ্ছিলাম, তখন দেখলাম বৃষ্টির মাঝে গাছের তলায় বসে রয়েছে এক সাধু। লম্বা মোটা সোটা চেহারা, গালে রুক্ষ লম্বা দাড়ি গোঁফ, মাথায় জটা আর পরনে লাল রক্তাম্বর, হাতে গলায় এমনকি বাহুর কাঁধের কাছে রুদ্রাক্ষের মালা জড়িয়ে রাখা। সাধু আমায় দেখতে পেলেন। বৃষ্টি অল্প অল্প হচ্ছে, তার মধ্যে খুব দূরের জিনিস ভালো করে দেখা না গেলেও আমাকে ঠিকই দেখা যায়। সাধু হাত তুলে আমায় ডাকলেন, বললেন, এদিকে এসো। বৃষ্টির মধ্যে ভিজছ কেন? তোমার গায়ে রক্তাম্বর দেখছি, তুমিও সাধু নাকি? একটু লজ্জা লাগলো। সাধুর কাছে গিয়ে বসলাম, বললাম, আগে দীক্ষা নিয়েছি, সাধনা এখনো তেমন কিছু করা হয়ে ওঠেনি। সাধু সঙ্গের জন্য ঘুরে বেড়াচ্ছি। আপনার শিষ্য করবেন আমায়? কেন জানি না, প্রথম দর্শনেই সাধুকে আমার ভালো লেগেছিল। আমায় হাতছানি দিয়ে ডাকার সময় তার মুখের সেই হাসি, এমন খুব সহজে দেখা যায় না। সাধুরা এমনিতেই একটু রুক্ষ প্রকৃতির হয়। তাদের কথাবার্তা, ভাব, আচরণ সেগুলো খুব একটা ভালো নয়। তবে তার মানে এই নয় যে সবাই খারাপ। মাঝে মাঝে বাইরের রুক্ষ আবরণের ভেতরেও ভালো মানুষ থেকে যায়। তবে এই সাধুর মিষ্টি ব্যবহার যেন আমার মন ছুঁয়ে গেল। তার পাশে গিয়ে বসলাম। তার কোমরের গোঁজ থেকে একটা পাকা কলা বের করে আমায় খেতে দিয়ে বললেন, এখন তো এটা ছাড়া আর কিছু নেই বাবা, এইটাই খাও, বুঝলে? শিষ্য আমি কাউকে করি না, তবে তুমি আমার সঙ্গে থাকতে পারো। তবে আমি সাধনা খুব একটা বেশি করি না। ও মাঝে মাঝে এখানে ওখানে যাই, সাধু সঙ্গ করি, ইচ্ছে হলে সাধনা করি, তবে এখন নয়। এই বর্ষা বাদলের সময় ওসবে না যাওয়াই ভালো, বুঝলে? অন্তত বর্ষার সময়টা এইসব কথা মন থেকে দূরে সরিয়ে রাখো। আমি বুঝতে পারলাম সাধু বাবা ঠিক কথাই বলেছেন। সাধনা আর যাই করো না কেন, শুকনো জায়গায় আগুন জ্বালিয়ে একাকী নিবিড়ে করতে হয়। এই ঝড় বাদলের সময় সেই সব বড়ই মুশকিল। সাধুর কাছে বসে তার কথা শুনতে লাগলাম। আমার কথাও টুকিটাকি বললাম। সাধু বাড়ি ছেড়েছে আমার চেয়ে একটু বেশি বয়সে। বিয়ে করেছিল, তবে স্ত্রী মারা যায়। পরিবারের লোকেরা আছে, তবে স্ত্রী মারা পড়ার পরে সাধুর মনে বৈরাগ্য দেখা দেয়। সে ঘর ছেড়ে বেরিয়ে আসে। তারপর দীক্ষা থেকে শুরু করে অনেক কথাই সে আমায় বলল। কাছের এক গ্রামে গোকুল নামের একটি ছেলে বড় বিপদে পড়েছে, বুঝলে? আমি তা বুঝতে পেরেছি, কিন্তু তার কাছে গিয়ে উঠতে পারছি না, কারণ ব্যাপারটা অত্যন্ত জটিল। আপনি বুঝতে পারছেন? তার মানে আপনি তার কাছে এখনো যাননি, তাকে দেখেননি? তাহলে বুঝলেন কি করে? ও সব কিছু বোঝা যায়, বুঝলে? তোমার এখনো সময় হয়নি। তোমার কপাল দেখে বুঝতে পারছি
তোমার জীবনে এখনো অনেক কিছু বাকি। সংসার ভোগ তো রয়েছেই, তবে সাধনা টাধনাও কিছু করবে। লাভ কিছু করে উঠতে পারবে না, তবে পাবে, অনেক কিছুই পাবে। তোমার সঙ্গে উচ্চ স্তরের কারোর দেখা হয়েছে। সাধু বাবা কাল ভৈরবের কথা বলছে সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু এই বিষয় নিয়ে কথা বাড়ালাম না। গোকুলের ব্যাপারটা মনের মধ্যে খচখচ করছিল, সেটা বলতেই সে বলল, কাল সকালে এখানে একজন আসবে, তারপরে গোকুলদের বাড়িতে আমাদের যেতে হবে। তোমার যদি আপত্তি না থাকে আমার সঙ্গে যেতে পারো, গোকুলকেও দেখা হয়ে যাবে, আর বাকি ব্যাপারটাও বুঝতে পারবে। আচ্ছা, তোমার নাম কি যেন বললে? তারানাথ, তাই তো? আচ্ছা, ভয় পাবে না তো? সাধুর কথা শুনে কেমন যেন চমকে উঠলাম। হঠাৎ করে ভয়ের কথা সাধু আমায় বলতে গেল কেন? কিন্তু সামান্য হেসে তার কথায় না জানাতেই সাধু যেন আশ্বস্ত হলেন। তারপর সাধনার অতি গুহ্য তত্ত্ব এটা ওটা নিয়ে কথা চলতে লাগলো। কথাতন্ত্রে অধিক্ষিত, তোমাদের সামনে বললে অবশ্য তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এইভাবেই এক সময় বৃষ্টি কমল, আর সেই গাছের তলায় বাকি রাতটা আমরা গাছে হেলান দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। যখন ঘুম ভাঙল, দেখি সাধু কখন যেন উঠে পড়েছে। রাতের অন্ধকারে বুঝতে পারিনি। এখন দিনের বেলায় দেখতে পেলাম গাছ থেকে একটু দূরে একটা বেশ বড় দিঘি রয়েছে। পূব আকাশে লাল হয়ে সূর্য উঠতে শুরু করেছে। আমায় উঠতে দেখেই সাধু বলল, তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। এই সকালের সূর্যোদয় দেখতে আমার বড় ভালো লাগে। পূব আকাশে তাকিয়ে দেখো। এই স্নান করলে এখানেই সেরে নাও, বুঝলে? গোকুলদের গ্রামে যেতে হবে, ওখানে বিরাজমোহন বোধহয় আমার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আচ্ছা, এই বিরাজমোহনকে? আর সাধু তো সেই গ্রামে যায়নি, তাহলে সে বিরাজমোহনের কথা জানলো কি করে? সাধু অনেক কিছুই জানতো, বুঝতে পারত, যা অনেক পরে এসে আমি নিজেও ভালো করে বুঝতে পেরেছিলাম। তবে তখন তার এসব কথা শুনে একটু অবাক হওয়াই বাঞ্ছনীয় কিনা, তাই অবাক হয়েছিলাম। প্রায় ঘন্টা দুয়েক পরে বিরাজমোহন এসে পৌঁছলো আমাদের কাছে। এদিকে সাধু কিন্তু সবই জানে, তবুও বিরাজমোহন আসতেই সে কেমন যেন উদাস হয়ে রইল। বিরাজমোহনের মাঝারি উচ্চতা, গায়ের রং চাপা, পরনে খাটো করে পরা ধুতি, আর গায়ে সাদা পাতলা একটা ফতুয়া। সে আমাদের দিকে এসে হাত জোড় করে সাধুর কাছে গিয়ে দাঁড়ালো। আমার চেয়ে সাধুর বয়স বেশি, তাই সে বোধহয় সাধুকে বলল, সাধু বাবা, আমার ছেলেটাকে বাঁচান, সাধু বাবা। সাধু বাবা যেন কোনো কিছুই জানে না, এমনভাবে বলল, তোমার ছেলের কি হয়েছে? তাকে এখানে নিয়ে এলে না কেন? ভরসা পেলাম না, গ্রামের পাশের এক বাড়িতে রেখে এসছি। আসলে ব্যাপারটা তো সকলেই জানে, কিন্তু কিছু করে উঠতে পারছি না। গ্রামের কবিরাজকে কয়েকবার ডেকেছি, দেখতে দেখতে আজ অনেক দিন হয়ে গেল। ভালো তান্ত্রিক কিংবা সাধু খুঁজে পাচ্ছিলাম না, তাই এই গ্রামের দিকে আপনি আছেন বলে শুনেছি। এখন তো দেখছি আপনারা দুজন, যদি একবার দয়া করে আমার বাড়িতে চান। আমি অবাক হয়ে গেলাম সাধুর কথা শুনে। সাধু এমনভাবে কথা বলছে যেন গোকুলকে, বিরাজমোহনকে কিংবা তাদের কি হয়েছে সেসব সে কিছুই জানে না। বিরাজমোহনের কাছে সব কথা জানতে চাইছে। সে আমাদের পাশেই বসল। চারপাশটা ফাঁকা ফাঁকা, মাটি বেশ শক্ত। একটা গাছের পাতা পেতে এতক্ষণ সাধু বসেছিল। আমি একটু দূরে বসে জলের কাছে, বিরাজমোহন সেইখানেই বসল। তারপর বলতে লাগলো তার কথা। আমার নাম বিরাজমোহন, আমার ছেলে গোকুল মোহন। সাধু বাবা, এ আমার প্রথম পক্ষের ছেলে। প্রথম পক্ষের স্ত্রী মারা যায়। গোকুলের তখন বয়স 3 বছর, এখন তার বয়স 13 বছর। গ্রামের লোকেদের কথায় ও উৎসাহে গোকুল যখন 6 বছরের তখন আবার বিয়ে করেছিলাম, কিন্তু বউ থাকেনি, বউয়ের সন্তান হয়নি, কোনো সমস্যা ছিল,
তাতে আমার আপত্তি ছিল না, কিন্তু গোকুলকে সে সহ্য করতে পারতো না। প্রথম প্রথম ভালোবাসতো বটে, কিন্তু পরে যখন তার এই সমস্যা দেখা দিল তখন থেকেই কেমন যেন করতো। আমি বাড়িতে না থাকলে তাকে মারধর করা থেকে শুরু করে আরও অনেক কিছুই ছিল। এমনকি গ্রামের লোকেদের সঙ্গেও তার খুব একটা বনিবনা হতো না। আমি প্রথমে কিছু বলতাম না, পরে যখন ব্যাপারগুলো বাড়াবাড়ি রকমের দিকে চলতে লাগলো, আর একদিন আমার নতুন বউ গোকুলকে লাঠি মারতে মারতে তার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিল, সেদিন কিন্তু আমি চুপ থাকতে পারলাম না। কথায় কথায় ঝামেলা বাড়ল, আর তাই বউ আমার বাড়ি ছেড়ে চলে গেল বাপের বাড়িতে। তাদের বড় সংসার, অনেকেই থাকে। আমার দ্বিতীয় বউও সেখানেই থাকতো। দু একবার ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আর আসতে চায়নি। আপনাকে মিথ্যে বলবো না সাধু বাবা, রাগের মাথায় বউয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিলাম। কি করব বলুন তো, ওইটুকু ছেলে, তাকে যদি এমনভাবে। এরপর তার বাড়ির লোকেরা আর তাকে ছাড়তে চাইল না। তাতে আমার অসুবিধে হলো না, কিন্তু এই মাসখানেক ধরে গোকুলের যে সমস্যা শুরু হয়েছে। ওদের কথা শুনতে শুনতে আমি একটু কাছে গিয়ে বসেছিলাম। সাধু বাবা হাতের ইশারায় ডেকেছিল আমাকে। আমি এইবার বললাম, কি সমস্যা হয়েছে বলুন তো? বিরাজমোহন আমার দিকে তাকালো। তার দুই চোখে যেন একটা শান্তির ভাব এসেছে। ঠিক কাছের মানুষদের কথা বলার সময় আমরা যেমন স্বস্তি বোধ করি, তেমনই সে বোধ করছে। সে বলল, কি যে হলো কিছুই বুঝতে পারছি না সাধু বাবা। একদিন রাতের বেলা হঠাৎ করেই ঘুমটা ভেঙে যেতে দেখি গোকুল বিছানায় উঠে বসেছে, দুটো চোখে মুখে ভয়, অন্ধকার জানলার দিকে তাকিয়ে রয়েছে। আমি একটা কিছু বলতে যেতেই দেখি সে থরথর করে কাঁপছে। বললাম, কি হয়েছে গোকুল? বাবা, বাবা, জানালার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আমি বারবার আমায় ডাকছে। ওই যে। স্বাভাবিকভাবেই গোকুলের কথায় আমি ভয় পেয়ে গেলাম। জানলার দিকে তাকিয়ে দেখলাম জানলাটা বন্ধ করা রয়েছে। আমি নিজে হাতেই বন্ধ করেছি ওই জানলা। ওপাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো দেখার কথা নয়, কিন্তু গোকুল দেখতে পেয়েছে কি করে? তাকে অভয় দেওয়ার জন্য বললাম, জানলা তো বন্ধ। গোকুল, জানলার ওপাশে কেউ থাকলে তুমি তাকে দেখতে পাবে কি করে? গোকুল কিন্তু জানলার দিকেই তাকিয়ে রইল। তার দুই চোখ বিস্ফারিত, প্রচণ্ড ভয়ের কিছু দেখে। ভয় পেলে যেমন হয় তেমনটাই। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না। হ্যারিকেনটা তুলে নিয়ে জানলার দিকে যাব, তখনই গোকুল আমার জামাটা চেপে ধরল। যেও না ওদিকে, যেও না ওখানে, সত্যি সত্যি এখনো দাঁড়িয়ে আছে। গোকুলের কথা এইবার কিন্তু আমি ভয় পেলাম। গোকুল এমন করে না কখনো। তার বয়স 13 বছর, এমনিতেই খুব শান্তশিষ্ট। তার মা মারা গেছে সে কথা গোকুল তখনও ভালো করে বুঝতে পারত না। আমি তাকে বলেছি, সে ভালো করে বুঝতে না বুঝতেই তার নতুন মা এসেছিল। কিন্তু তার অত্যাচার আর তাকে ভালো না বাসা, এই সব কিছুই তার মনে খারাপ প্রভাব ফেলছিল। তার জন্য হয়তো সে বেশি শান্ত হয়ে গেছিল। গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে বেশি মিশত না, বাইরেও খুব একটা যেত না। সকালে রান্না করে যেতাম, দুপুরে গোকুলের সঙ্গে ভাত খেতাম। আবার যদি মাঠের কাজে যেতাম তাহলেও সন্ধ্যার আগে ফিরে আসতাম। গোকুলের এমন ভয় পাওয়া দেখে আমি কিন্তু চমকে উঠলাম। আর ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার মনে হলো। জানালার দিকে তখন আমি তাকাইনি। মনে হলো সত্যি সত্যি জানলার পাল্লার ওপারে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর সব থেকে বড় কথা, বাইরে থেকে একটা অদ্ভুত গলায় কে যেন খিলখিল করে হাসতে লাগলো। গোকুল কেন, অমন হাসি শুনলে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের বুকেরও রক্ত হিম হয়ে যাবে। আমিও ভয় পেলাম।
গোকুলকে আমার কাছে এনে জড়িয়ে ধরতেই বুঝতে পারলাম তার গোটা শরীর আগুনের মতো পুড়ছে, সে থরথর করে কাঁপছে। এরপর গোকুল আর বেশিক্ষণ জেগে রইল না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল বিছানার উপর। আর ঠিক তখনই বাইরে সেই হাসির শব্দটা সেখান থেকে অনেক দূরে চলে গেল। তারপর এই সবই শুরু হলো। ভেবেছিলাম হয়তো চোখের ভুল কিংবা মনের ভুল হয়েছে, কিন্তু এরপর থেকে রাতের বেলা আশ্চর্য ব্যাপার শুরু হলো। গোকুল ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলে, না হলে হঠাৎ করে ঘুম থেকে উঠলে দেখতে পাই গোকুল নেই, কোথাও যেন চলে গিয়েছে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে উঠোনে কিংবা বারান্দার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। একদিনের কথা বলি, তাহলে ভালো করে বুঝতে পারবে। বিরাজমোহনের কথা শুনে স্পষ্ট বুঝতে পারছিলাম সে তার ছেলেকে নিয়ে ভীষণ ভয়ে রয়েছে। না হলে এমনভাবে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ কথা বলে না। বলতে বলতে তার চোখের কোণে জল চিকচিক করছিল। সাধু বাবা শান্ত মনে ভীষণ মনোযোগের সাথে বিভোর হয়ে তার কথা শুনে চলেছে, কিন্তু আমি চঞ্চল হয়ে পড়েছি। আগেই বলেছি, তখন বয়সটা আমার কম। কতক্ষণে গোকুলকে দেখব আর কতক্ষণে তার এই সমস্যাটা নিয়ে কাজ করব, সেই কথাই ভেবে চলেছি। সাধু কিন্তু চুপ করে দেখে চলেছে আর ইশারায় আমায় চুপ করে থাকতে বলছে। এখন বসন্তকাল, রাতের দিকে ঠান্ডা পড়ে, গায়ে কাঁথা দিয়ে ঘুমোতে হয়। আমার সেদিন হঠাৎ করেই ঘুমটা ভেঙে গিয়েছিল। পাশে কাঁথা রয়েছে দেখে ভাবলাম গোকুল ঘুমোচ্ছে, তাই উঠে বাড়ির পেছনের দিকে, মানে বুঝতেই পারছেন, গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসতেই যাব, এমন সময় দেখি লম্বা বারান্দার শেষের দিকে অন্ধকারে কে যেন চুপ করে বসে আছে। ব্যাপারটা দেখে সেদিন গোকুলের কথা মনে পড়ে গেল। আমার হাতে হ্যারিকেন, সেটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পেলাম বারান্দার কাছে শুধু বসে নেই, দুটো হাঁটুর মাঝখানে মাথা রেখে কেমন যেন অদ্ভুতভাবে সামনে পেছনে দুলছে, এমনভাবে দুলছে যে কোনো সময় উঠোনে গিয়ে পড়বে। হঠাৎ করেই হ্যারিকেনের আলোয় তার পরনের পোশাক দেখে বুঝতে পারলাম ওটা গোকুল ছাড়া আর কেউ হতে পারে না। আমি চিৎকার করে উঠলাম, গোকুল, গোকুল! গোকুল আমার দিকে মুখ তুলে তাকালো। দেখি তার চোখ দুটো বন্ধ, দুটো চোখের পাতা একসাথে যেন লেগে রয়েছে। সে ঘুমের মধ্যে আছে, চোখ খোলা নেই, অথচ সেই অবস্থায় আমার দিকে তাকিয়ে সে অদ্ভুত রকমভাবে দুলে চলেছে। ঠিক সেই সময় একটা ব্যাপার দেখতে পেয়ে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। দেখতে পেলাম বারান্দার খড়ের চাল থেকে উল্টো হয়ে কেউ যেন ঝুলে রয়েছে। তার শরীর পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, মাথার চুলগুলো উল্টো হয়ে থাকার জন্য অনেকটা নেমে এসেছে। খড়ের চালের কাছ থেকে শুধু দেখা যায় তার মুখটা। তার মুখের ভেতরে যেন অজস্র দাঁত, দুটো চোখ বিস্ফারিত, সাদা ফ্যাকাশে, মণিহীন। গোটা শরীর যেন পচে গলে ফুলে গিয়েছে। যদিও আমি শুধু তার মুখটাই দেখতে পাচ্ছিলাম, তবুও মুখটা দেখেই ব্যাপারটা মনে হচ্ছিল। একটা অদ্ভুত পচা গন্ধ তখন চারপাশে ছড়িয়ে পড়েছে। আমি চিৎকার করার পরেও গোকুল সেখান থেকে নড়ল না। বিড়বিড় করে বলল, তুমি এখানে থেকো না বাবা, চলে যাও, ঘরে চলে যাও। তুমি এখানে থেকো না বাবা, চলে বুকের যাও। রক্ত তখন যেন আমার চলে ঝলকে যাও। উঠেছে। কি করব বুঝতে পারছি না। হ্যারিকেন ধরা হাতটা কাঁপতে শুরু করেছে। কোনো রকমে হ্যারিকেনটা বারান্দার একপাশে নামিয়ে রেখে সামনের দিকে ছুটে গেলাম। ততক্ষণে খড়ের চালের ওপর খসখস শব্দ শুনতে পাচ্ছি, তার সঙ্গেই সেই আগের মতো অদ্ভুত হাসি। গোকুলকে সেখান থেকে তুলে নিয়ে এলাম। তার শরীর যেন শক্ত পাথরের মতো হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় সে বিড়বিড় করে কি যেন বলছে। তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে বাকি রাতটা তার পাশে জেগে বসে কাটিয়ে দিলাম।
গ্রামের কবিরাজকে দেখিয়েছিলেন? প্রথমে তো ভাবলাম আমার মনের ভুল, কিংবা আধো অন্ধকারে কি দেখেছি। ঘুমের মধ্যে বাইরে হেঁটে যাওয়ার অভ্যাস গোকুলের ছিল না, হয়তো এখন হয়েছে, আর হয়তো কোনো কারণে জ্বর এসেছে, তাই কবিরাজকে দেখালাম। কবিরাজ বললেন, অসুবিধা তো কিছুই বুঝতে পারছি না বিরাজমোহন। ঠান্ডা লেগে জ্বর আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কোনো কারণে জ্বর এসেছে। ভীষণ ভীষণ ভয় পেলে এমনটা হতে পারে। তার মানে গোকুল কিছু দেখে ভয় পেয়েছিল? এখানেই তো ব্যাপারটা শুরু হলো। গোকুল নিজেও যেন ধীরে ধীরে বুঝতে পারল, অন্ধকার হলেই কেউ একটা তাকে ডাকে, তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর শেষবার তো বাড়ির পেছনের বটগাছে পর্যন্ত তুলে ফেলেছিল গোকুলকে। আমার মনে হয় ওকে কেউ মারার চেষ্টা করছে, আর যে এমন চেষ্টা করছে সে ভালো কিছু নয়। তাকে পুরোপুরিভাবে আমি দেখতে না পেলেও খারাপ কিছু একটা আমাদের বাড়ির আশেপাশে রয়েছে, তা বেশ বুঝতে পারছি। এতক্ষণ পরে সাধু তার হাত খুললেন। তার হাতে একটা লাল সুতো। কোথা থেকে সেটা এলো তা আমি জানি না। সেটা বিরাজমোহনের হাতে দিয়ে বললেন, এই সুতোটা গোকুলের হাতে পরিয়ে দাও। আজ আমি যাব না, কাল শনিবার, কাল তোমার বাড়িতে যাব। তবে হ্যাঁ, আমি যে তোমার বাড়িতে যাব এই কথা যেন গোকুল জানতে না পারে। কাল রাতে গিয়ে আসল ব্যাপারটা দেখব। শুধু শুধু গিয়ে পড়লে কোনো লাভ হবে না, এতে গোকুলের ক্ষতি হবে। যে তার ক্ষতি করতে চাইছে সে আরো সাবধান হয়ে যাবে। কিন্তু সাধু বাবা, গোকুলের বয়স তো মাত্র 13 বছর। এই বয়সে একটা বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবেটাকে? আর কেনই বা? 13 বছর বয়সটা হলো সাংঘাতিক। এই বয়সে এমন অনেক কিছু হয়ে থাকে। আচ্ছা, একটা কথা বলো, এই যে তোমার নতুন বউ যে ছিল, সে তো চলে গেছে অনেক আগে। তার কোনো কিছু হয়েছে কিনা এমন কোনো খোঁজ খবর নিয়েছো? সাধু বাবা কথাটা বলতেই আমার মনে হলো এই কথাটাই আমি ভাবছিলাম। গোকুলের নতুন মা তাকে পছন্দ করত না। হয়তো সে মারা গেছে এবং তারপরে কোনোভাবে গোকুলকেও মারতে চাইছে। কিন্তু বিরাজমোহন মাথা নাড়িয়ে বলল, খোঁজ নিয়েছিলাম, কবিরাজের কথাতেই খোঁজ নিয়েছিলাম। তিনি বলেছিলেন তার কিছু হয়েছে নাকি জানার দরকার। খোঁজ নিয়ে জানলাম তার কিছুই হয়নি, সে ভালোই আছে। আসলে তাদের সংসার যেমন বড়, তেমন অনেক জমি জমা, টাকা পয়সাও নেহাত কম নয়। আমারও জমি জমা আছে বিস্তর। আমি নিজেও চাষ করি, লোকেদের দিয়ে চাষও করাই। সেসব কারণেই আমার সঙ্গে বিয়ে দিয়েছিল। পরে বনিমনা না হওয়ায় সে চলে গেছে। শুনেছি সে এখন ওখানে থাকে না, অন্যত্র কোথাও গিয়েছে। তবে সে বেঁচে আছে এ কথা সত্যি। বিরাজমোহন চলে গেল একটু পরে। সাধু আমার সঙ্গে হেঁটে নদীর জলের কাছে গিয়ে দাঁড়ালো। ব্যাপারটা কি হলো বলুন তো? সবকিছুই যদি ঠিক থাকে তাহলে হঠাৎ করে গোকুলকে কেউ মারতে চাইবে কেন? আর যে মারতে চাইছে সে কে? বুঝতে পারছি না। এমন অনেক কিছুই থাকে যেগুলো এত সহজে বোঝা যায় না। তবে যে ওর পেছনে রয়েছে তার শক্তিও নেহাত কম নয়। তাই তো রক্ষা কবচের জন্য ওই লাল সুতোটা আপাতত দিয়ে রাখলাম। কাল রাতের বেলা আমার সঙ্গে গোকুলের বাড়ি যাবে? আমার না করার কোনো কারণ ছিল না, তাই মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সাধুর মুখে হাসি ফুটে উঠল। সাধু বলল, কাল রাতেই আমরা তাকে দেখতে পাবো। যার জন্য এত কিছু হচ্ছে তার সামনাসামনি গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু কেন জানি মনে হচ্ছে কাল রাতে গোকুলের বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধুর মুখে এমন কথা শুনে চমকে উঠে বললাম, তাহলে আজই গেলেন না কেন? কাল যদি আমরা যাওয়ার আগে কোনো কিছু হয়ে যায়? সাধু আর সে কথা বললেন না।
গ্রামের দিক থেকে ঘুরে আসার কথা বললেন। আমি আর সাধু গ্রামের ভেতরে গিয়ে কয়েকটা বাড়ি ঘুরে বেশ কিছু খাবার সংগ্রহ করলাম। আসলে আমাদের কিছুই করতে হয়নি, এখানে ওখানে যেতে তারাই কিছু খাবার খাইয়ে দিল এবং সঙ্গে করে কিছু দিয়েও দিল। বুঝতে পারলাম এই হলো আমাদের আজকালের রসদ। এই দিয়ে 2 দিন আমাদের নির্বিঘ্নে চলে যাবে। সাধুকে ভালো লেগেছিল প্রথমেই, এখন আরো ভালো লাগলো। গ্রামের লোকেদের সঙ্গেও তার কথাবার্তা বেশ ভালো। মনে মনে বুঝলাম শিষ্য না হলেও এই সাধুর সঙ্গে বেশ কয়েকদিন থাকা যাবে নির্বিঘ্নে। তাছাড়া বর্ষাকাল শেষ না হলে সাধু সাধনা করবে না, আর আমিও থাকতে পারবো তার সঙ্গে। আমি আর কিশোরী শুনে চলেছিলাম। এবার বললাম, কিন্তু গোকুলের নতুন মা যদি না হয়, তাহলে তার উপর এমন আক্রোশ থাকবে কার? আর বিরাজমোহনের কথা অনুযায়ী সেই প্রেত আর যাই হোক পুরুষ না, তার লম্বা চুল, অর্থাৎ নারী মূর্তি হওয়ার সম্ভাবনাই তো বেশি। সাধু কিন্তু সেদিন আমার সঙ্গে আর সেই বিষয়ে কোনো কথা বলল না, অন্য কথা বলল। ছোটবেলায় আমার বাড়ির কথা তাকে বলেছিলাম। সে কথা বলতে ভালোবাসে মনের মতো লোককে, তাই তার কথার পৃষ্ঠে কথা বলে চলেছি। আমিও তার সঙ্গে গল্প গুজব করলাম। সেদিন আর বৃষ্টি হলো না। অনেক রাতের দিকে খাওয়া দাওয়া সেরে আমরা ওই গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন বিকেলবেলা সূর্যাস্ত হতেই সাধু আমায় নিয়ে রওনা দিল বিরাজমোহনের গ্রামে গোকুলের বাড়ির উদ্দেশ্যে। যখন সেখানে এলাম তখনও সন্ধে নামেনি। গোকুলের বাড়ি যেন আগে থেকেই সাধু বাবা চিনতেন। বাড়ির বাইরে একটু দূরে একটা ছোট্ট মাঠ মতো রয়েছে। মাঠের তলায় সারি দেওয়া লম্বা কিছু সুপারি গাছ। তার কাছে একটা মজা ডোবাতেই নোংরা আবর্জনা লতা পাতা জমে থাকলেও জল কিন্তু খুব একটা খারাপ নয়। বিরাজমোহনের বাড়ির বাইরে একটা গাছের কাছে আড়াল মতো জায়গায় আমরা অপেক্ষা করছিলাম। সঙ্গে করে পেয়ারা, কলা আরও কয়েকটা ফল নিয়ে এসেছিল সাধু, তাই খেতে লাগলাম। একসময় কৌতূহলী হয়ে বললাম, বিরাজমোহনের বাড়িতে যাবেন না? গোকুল কেমন আছে সেটাও তো জানা দরকার, আর সেই সুতোটা তার কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। অন্ধকার নামুক, তারপর না হয় যাব। আর ঘরের দরজা তো বন্ধই আছে, ঘরের দরজা খুললে তখন দেখা যাবে। এখন বুঝতে পারি, কিন্তু তখন বুঝতে পারিনি সাধু বাবা সেই কথা কেন বলেছিল। বাড়ির মধ্যে আমরা প্রবেশ করলে সেই অশুভ শক্তি আমাদের উপস্থিতি আগেই টের পেয়ে যাবে। তাতে যা হবার তা নাও হতে পারে, কিংবা অন্য কিছুও করতে পারে। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। গ্রামে ঢোকার সময় গ্রামে 2-1 লোকের সঙ্গে দেখা হয়েছিল। তাদের সঙ্গে কথা বলে গোকুল এবং বিরাজমোহনের ব্যাপারে সবকিছু জানা গেল। বিরাজমোহন কোনো কিছুই মিথ্যে বলেনি, বড় ভালো মানুষ সে। গোকুল যেন তার মতোই হয়েছে। অনেক দুঃখ করল, নতুন বউটা যদি চলে না যেত তাহলে হয়তো এমন কিছু হতো না। গোকুলের পেছনে খারাপ কিছু একটা পড়েছে, হাওয়া বাতাস লেগেছে তার নিশ্চয়ই। সাধু বাবার চোয়াল কিন্তু সত্য। গম্ভীরভাবে সে কিছু ভাবছে। আগে সবসময় তার মুখে হাসি দেখেছি, কিন্তু এখন এই মুখ দেখে কেমন যেন অবাক মনে হলো। ততক্ষণে অন্ধকার নেমে পড়েছে চারপাশে। একভাবে এতক্ষণ ওখানে বসে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল। বর্ষাকাল বলে ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল। তার মধ্যে মাঝে মাঝে মশা কামড় দিতেই বিরক্ত হয়ে পড়েছিলাম। বারবার মনে পড়ছিল সেই বীরভূমের জঙ্গলে মাথু পাগলির কথা। কেন জানি না, তবে মনে পড়ছিল। সাধুর সঙ্গে চুপ করে বসে রয়েছি। থাকতে থাকতে কেমন যেন ঝিমুনি ভাব এসেছিল। হঠাৎ করে সাধুর চাপা কিন্তু তীক্ষ্ণ গলা শুনতে পেলাম। তারানাথ, তাকিয়ে দেখো একবার বিরাজমোহনের বাড়ির ভেতরে। উঠোনে যাকে দেখা যাচ্ছে সেটা বিরাজমোহন বা গোকুল বলে তো মনে হচ্ছে না। সাধুর কথায় সোজা তাকালাম সেই দিকে।
আর তাকাবার সঙ্গে সঙ্গে গোটা শরীর যেন হিম হয়ে গেল এক মুহূর্তের জন্য। বিরাজমোহনের বাড়ির মাথার উপরের চালা ঘর, সেই খড়ের চালের উপরে বারান্দার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি। দুটো পা ফাঁক করা, একটা অদ্ভুত ভঙ্গিতে সে দাঁড়িয়ে রয়েছে। তার মাথার চুলগুলো মাথার চারপাশে যেন উড়ছে, কিন্তু আকাশে বাতাসে তেমন কোনো হাওয়া নেই। সব থেকে আশ্চর্যের কথা, সেইখানে দাঁড়িয়েও সে যে আমাদের দিকেই তাকিয়ে দেখছে, সেই কথা বলতে কোনো কিছুর অপেক্ষাই রাখে না। সাধুকে সে কথা বলতেই সে বলল, আমি ঠিক জানতাম ও আসবে, তার জন্যই তো এত কিছু। কিন্তু গোকুলের আসার সময় হয়নি এখনো। ও আমাদের দেখলেও তাতে কিছু হবে না, গোকুলের ক্ষতি করবার চেষ্টাও করবে, আর আজ রাতেই করবে। আজ হলো শনিবার, গোকুলের পেছনেও এসেছে, এর মধ্যে 13 দিন হয়ে গেছে। অবাক হয়ে সাধুর দিকে তাকিয়ে রইলাম। সাধুর মুখ কিন্তু শান্ত। 13 দিনের কথা সাধু জানল কি করে? আর গোকুলের বয়স 13 বছর। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ব্যাপার যেন আস্তে আস্তে আমাদের চারপাশে জড়িয়ে উঠেছিল। কিছুই বুঝতে পারছিলাম না। চারপাশে সেই অন্ধকারটা যেমন বাড়তে শুরু করেছে, ঠিক তেমন ভাবেই যেন গোকুলের জীবনটাকেও ঘিরে কিছু একটা দানা পাকাচ্ছিল। সেটা বিরাজমোহন বুঝতে পারেনি, সাধু বাবা বুঝতে পেরেছে, কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। সেই বিভৎস মূর্তিটাকে ঘরের চালের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। তারপর যেন সে কোথায় চলে গেল। আমি সেই কথাটা সাধু বাবাকে বলার জন্যে গায়ে হাতটা রাখতে যাব, দেখি আমার সামনে সাধু বাবা নেই। অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি কখন যেন সাধু বাবা সেই গাছের তলার জায়গাটা ছেড়ে গোকুলের বাড়ির একদম কাছাকাছি চলে গিয়েছে। আর ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে শুনতে পেলাম বিরাজমোহনের চিৎকার। কি করব বুঝতে পারলাম না, কারণ বিরাজমোহন চিৎকার করে বলছে, কি কে তুই? আমার ছেলেটাকে কেন এমন ভাবে ভয় দেখাচ্ছিস তুই? কি ক্ষতি করেছে ও তো? বিরাজমোহনের চিৎকারের সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশে একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেলাম। আর ঠিক তখনই সামনের দিক থেকে সাধু বাবা চিৎকার করে আমায় ডাকলেন। যা ভেবেছিলাম তাই হয়েছে তারানাথ। তারানাথ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো তারানাথ, বাড়ির চারপাশটাকেও বন্ধন করে রেখেছে। সাধুর কথায় তাড়াতাড়ি আমি এগিয়ে গেলাম সামনের দিকে। একটা কথাও তখন কিন্তু একবারও মাথায় এলো না। কথাটা যদি আমার মাথায় আসতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। সাধু বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমায় বললেন, তাড়াতাড়ি দরজাটা খোলো, তারপর যেমন যেমন বলছে তেমন তেমন করো। দরজা খুলেই সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকবে। কোনো একটা বাধা তোমায় আটকাবার চেষ্টা করবে, কিন্তু তোমার গুরু এবং তোমার শক্তির কথা ভাবতে ভাবতে তুমি ভেতরে ঢোকার চেষ্টা করবে, আর তাহলেই দেখবে বাঁধন কেটে গেছে। সাধু বাবার কথায় বাঁশের বেড়ার তৈরি দরজাটা ঠেলে খুলে ভেতরের দিকে ঢুকতে যেতেই বুঝতে পারলাম প্রবলভাবে একটা হাওয়ার মতো কিছু আমায় ধাক্কা দিচ্ছে বাইরের দিকে। আর সময় ছিল না। মনে মনে কাল ভৈরব আর মাতু পাগলি সবাইকে স্মরণ করতে করতে সামনের দিকে জোর করে বলপূর্বক এগিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মনে হলো যেন একটা বাঁধন কেটে আমি ভেতরে ঢুকলাম। আর সাথে সাথে কে যেন চিৎকার করে বলে উঠল, আমার বাঁধন কেটে তুই ভেতরে ঢুকেছিস? এত বড় ক্ষমতা তোর, তোকে আমি ছাড়বো না। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার দেখতে পেলাম। একটু আগে যে কালো ছায়াটাকে ঘরের চালের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তাকে এখন দেখলাম একদম উপরের দিকে চাল বেয়ে 4 হাত পায়ে ঠিক কুকুরের মতো নিচের দিকে নেমে আসছে। তার মুখটা হা করা, মুখের ভেতর অজস্র দাঁতের সঙ্গে লম্বা জিভ লক লক করছে। পচা দুর্গন্ধে চারপাশটা ভরে গেছে। বিরাজমোহন ঠিকই বলেছিল, এর গোটা শরীর পচে ফুলে উঠেছে। কোনো মৃতদেহ জলে ডুবে মারা যাবার পর যেমন ফুলে ভেসে ওঠে, ঠিক তেমন। সে ঘরের চালে একদম বারান্দার কাছাকাছি এসে পড়েছে। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়েছিলাম বলে ব্যাপারটা বুঝতে পারিনি। সেই কালো মূর্তিটা
আমায় লক্ষ্য করে লাফিয়ে পড়ার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে গেল সাধু বাবাকে বারবার বলার পরেও সে কিন্তু দেহবন্ধন করতে কিংবা আমাকে দেহবন্ধন করাতে দিতে রাজি হয়নি। সে কি, এত বড় বিপদের মধ্যে আপনারা এসেছেন অথচ দেহবন্ধন না করে? কিন্তু কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। মানে সাধু বাবা যদি সব কিছুই জেনে থাকেন তাহলে তো দেহবন্ধন করেই আসা উচিত ছিল। সেই মুহূর্তে একসাথে সবকিছু মনে পড়তে লাগলো। কি করব বুঝতে পারছিলাম না। তার আগেই পেছন থেকে একটা প্রচণ্ড ধাক্কায় সরে গেলাম এক পাশে। দেখি সাধু বাবা মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়েছে, আর তাতেই মন্ত্র পড়ে চারপাশে ছড়িয়ে ফেলেছে। সেই কালো ছায়াটা আরেকটু হলেই আমার গায়ে এসে পড়ত, কিন্তু তার আগে সে কেমন থমকে গেছে। অদ্ভুত চিৎকার করতে করতে তার মাথাটা হেলে গেল এক পাশে। এমন বীভৎস মূর্তি আমি পরে অনেক দেখেছি, কিন্তু সেইবার প্রথম সেই বীভৎস মূর্তি দেখেছিলাম। আমি জানতাম তুই আসবি। তোর জন্য আগেও আমি গোকুলকে নিয়ে যেতে পারিনি, আর এবারেও। মোহিনীকে যে আমি কথা দিয়েছিলাম গোকুলকে যতবার তুই মারার চেষ্টা করবি ততবার আমি তার কাছে আসব, আর আজকেই সেই দিন মনে পড়ে। আজকে তুই ওকে কিছুতেই আটকাতে পারবি না। আজকে প্রয়োজন হলে আমি বিরাজমোহনকে দিয়ে। কথাটা বলতে বলতে সেই কালো মূর্তিটা দরজার দিকে ছুটে গেল। প্রচণ্ড শব্দ করে ঘরের দরজাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরাজমোহনের গলায় একটা আর্ত চিৎকার শুনতে পেলাম, আর তারপরেই ঘরের ভেতর থেকে গোকুল চিৎকার করতে লাগলো। বাবা, বাবা তুমি অমন করছো কেন? বাবা, বাবা অমন করছো কেন? বাবা, আমার দিকে ওভাবে এগিয়ে এসো না। চোখের নিমেষে সাধু বাবা আর আমি ছুটে গেলাম ঘরের ভেতরে। তাড়াতাড়ি এগিয়ে যেতেই যে দৃশ্যটা দেখতে পেলাম তার জন্য আমরা মোটেই তৈরি ছিলাম না। বিরাজমোহনের ডান হাতে কখন যেন উঠে এসেছে একটা লম্বা বঁটি। রান্নাঘর থেকে সেই বঁটিটা সে তুলে এনেছে বোধহয়, আর সেই বঁটি দিয়ে নিজের পায়ের উপর থাইয়ের কাছে পুঁচিয়ে পুঁচিয়ে কাটতে কাটতে সে বলছে, গোকুলকে যদি নিয়ে যেতে না পারি তাহলে বিরাজমোহনকে নিয়ে যাব। অবাক হয়ে গেলাম, কারণ কথাগুলো বেরিয়ে আসছে বিরাজমোহনের মুখ থেকে, কিন্তু তার গলাটা অন্যরকম। একটু আগে সেই বীভৎস মূর্তির থেকে যে গলা শুনতে পেয়েছিলাম সেটাই। তার থাইয়ের কাছ থেকে দরদর করে রক্ত পড়ছে। গোকুল প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আমাদের দেখে যেন তার ভয়টা বেড়ে উঠল। বিছানার উপর সে উঠে দাঁড়িয়ে পড়েছে, চিৎকার করে বলল, আমার ভীষণ ভয় করছে বাবা। তোমরা কারা? চলে যাও। আমার বাবা এমন করছে কেন? চিন্তা করো না গোকুল, মনে করে দেখো তোমার যখন 3 বছর বয়স তখন আমি এসেছিলাম। তুমি আমায় চিনতে পারবে না, তোমার মা আমায় চিনত। তবে ওসব কথা এখন বলার সময় নেই। তারানাথ, এক্ষুনি ঘরের ভেতরে ঢুকে গোকুলকে নিয়ে এসো। আমি ঘরের ভেতর ঢুকে যেতেই সেই রক্তমাখা বঁটিটা দুহাতে তুলে বিরাজমোহন এগিয়ে এলো আমার দিকে। আমি কোনো রকমে এক পাশে সরে গিয়ে গোকুলকে এক ঝটকায় নামিয়ে নিয়ে সরে গেলাম। এখন গোকুল, আমি আর বিরাজমোহন তিনজনেই ঘরের ভেতরে। আমাদের মুখের ওপর দরজাটা কেমন যেন বন্ধ হয়ে গেল। বাইরে থেকে সাধু বাবার কথা শোনা গেল, তারানাথ, চিন্তা করো না, গোকুলের হাতে যতক্ষণ ওই লাল সুতোটা আছে ততক্ষণ কোনো ক্ষতি করতে পারবে না, তোমারও কোনো ক্ষতি করতে পারবে না, চিন্তা নেই। জীবনে চরম মুহূর্তের মধ্যে অনেক সময় পড়েছি, কিন্তু সেইবারেও পড়েছিলাম। বিরাজমোহনের হাতের বঁটি থেকে তখন টপ টপ করে রক্ত পড়ছে। তার থাইয়ের কাছে মাংস দেখা যাচ্ছে, রক্তে গোটা জায়গাটা ভেসে গেছে। বিরাজমোহনের মুখে একটা অদ্ভুত হাসি, তার দুটো চোখ প্রায় আধ বোঝা, বোঝাই যাচ্ছে সে নিজের হুঁশে নেই। আমি বললাম,
বিরাজমোহন, তুমি কি করছো তুমি বুঝতে পারছো না। তুমি গোকুলকে মারতে চাইছো, আর গোকুলকে মারতে না পেরে তুমি নিজের ক্ষতি করছো। বিরাজমোহন কোথায়? এখনো ঘুমিয়ে পড়েছে। এই শরীর এখন আমার দখলে। গোকুলকে আজ মারতে না পারলে বিরাজমোহনকে আমি মারব। আবার 10 বছর পর আমি ঠিক ফিরে আসবো। মাথার ভেতর যেন ঝট করে একটা ব্যাপার খেলে গেল। এই সাধু, বিভৎস মূর্তি, গোকুল, এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। কিছু একটা আছে যা আমি জানি না, কিন্তু এখন এসব ভাবার মতো সময় নেই। যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। আমি শুরুতে একদম জানলার কাছে এসে পড়লাম। ওদিকে বিরাজমোহন বিছানাটাকে বেড়ে দিয়ে ঘুরে হাতের বঁটিটাকে অদ্ভুতভাবে নাচাতে নাচাতে আমার দিকে এগিয়ে আসে। গোকুল ভয়ে আমায় জাপটে ধরে রয়েছে। বিড়বিড় করে কি যেন বলছে, শুনতে পেলাম না। একসময় ভালো করে শুনতে শুনতে বুঝলাম, মা, তুমি কোথায় আছো? মা, আমাকে বাঁচাও। মা, তুমি কোথায় আছো? গোকুলের বিপদের সময় তার মাকে ডাকছে সে। বাবার এমন রূপ দেখে সে ভীত হয়ে পড়েছে, আর আমি পর্যন্ত সেই সময় ভয় পেয়ে গেছিলাম। তাহলে গোকুল তো কোন ছাড়, সে মাত্র 13 বছরের বাচ্চা। ঘরের বাইরে থেকে সাধুর গলার আওয়াজ শোনা যাচ্ছে না। তাহলে সাধু কোথায় গেল? কিছুই বুঝতে পারছিলাম না। মাথার ভেতরটা সব এলোমেলো হয়ে যাচ্ছিল। বিরাজমোহন যদি গোকুলকে মারতে না পেরে ওই বঁটি আমার গায়ে বসিয়ে দেয়, মনে করো ভালোভাবে লাগলো না, তবু যদি একবার ওই বঁটির আঘাত লাগে, তাহলে যে বিরাজমোহনের থাইয়ের মতো আমারও অবস্থা হবে, তা বুঝতে আমার দেরি হচ্ছিল না। কিন্তু এমন সময় ঘরের মধ্যে কোথা থেকে যেন একটা কালো ছায়া মূর্তি এসে উপস্থিত হলো। আর ঠিক সেই সময় আমার মনে হলো, যে ছায়ামূর্তি ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে তাকে এমন ভয়ঙ্কর দেখতে নয়, অতি সাধারণ কোনো গ্রাম্য এক নারী মূর্তি যেন এসে দাঁড়িয়েছে। আর তাকে দেখতে পেয়ে গোকুল হঠাৎ আমায় ছেড়ে দিয়ে ছুটে গেল সেই দিকে। আমি চিৎকার করে তাকে ডাকতে গেলাম, আর তারপরেই শুনতে পেলাম সেই নারী মূর্তি বলছে, গোকুল, গোকুল, আমি এসেছি। চিন্তা নেই তোর, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি এসেছি বাবা। এমন সময় ঘরের বাইরে থেকে সাধু বাবা বলে উঠল, তারানাথ, মনে আছে পথে আসার সময় তোমায় আমি একটা ছোট্ট কাঁচের পাত্র দিয়েছিলাম, তার মধ্যে জল আছে। সেই জল বার করে এক্ষুনি বিরাজমোহনের গায়ে ছিটিয়ে দাও, গোকুল যেন তোমার সঙ্গে না থাকে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে গেল পথের কথাটা। তাই তো সাধু বাবা পথে আসার সময় ছোট্ট শিশি দিয়েছিল আমায় রেখে দিতে। বলেছিল বিপদের সময় কাজে লাগবে। সময় নষ্ট না করে সেই জলটা বার করে হাতে নিলাম, আর তারপর সামনের দিকে তাকাতেই আমার গোটা শরীর যেন হিম হয়ে গেল। বিশ্বাস করবে না, যেন এক মুহূর্তের মধ্যে মনে হলো এইখানেই সব শেষ হয়ে গেল, আর কোথাও কিছু করার নেই। বিরাজমোহন একদম আমার সামনে এসে পড়েছে। তার দুটো হাত তোলা, সেই হাতে ধরা রয়েছে বঁটিটা। তার লক্ষ্য আমার মাথা। একবার যদি ওই দুটো হাত নেমে আসে তাহলেই। ঘটনা যদি আরো কয়েক বছর পরে হতো, তাহলে বিরাজমোহনকে আটকাবার জন্য আমার কাছে অনেক কিছু ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি তেমন কিছুই জানতাম না। সাধুর কথায় দেহবন্ধনও করিনি। বুঝতে পারলাম সেটাই সব থেকে বড় ভুল হয়েছে। সাধুকে আমি 2 দিন ধরে চিনি। তার কথায় বিশ্বাস করে জীবন মরণের এমন প্রান্ত লগ্নে এসে দাঁড়ানোটা আমার জীবনের চরমতম অন্যায় হয়েছে। বিরাজমোহন তার দুটো হাত নামিয়ে আনতে লাগলো একটু একটু করে। এমন সময় মনে হলো পেছন থেকে কেউ একটা প্রচন্ড টানে আমায় সরিয়ে ফেললো সেইখান থেকে। বিরাজমোহনের বঁটি এসে পড়ল আমার সামনে, আমার থেকে আর মাত্র হাতখানি দূরে। আর ঠিক সেই সময় শিশির জলটা আমি ছুঁড়ে দিলাম বিরাজমোহনের কপাল লক্ষ্য করে। বলি দেওয়ার পর কাটা ছাগল যেভাবে ছটফট করে, ঠিক সেইভাবেই বিরাজমোহন বঁটি ফেলে দিয়ে ছটফট করতে লাগল। ছটফট করতে করতে এক সময় তার মুখটা দেখলাম হাঁ হয়ে গেল।
সেই মুখের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো সেই ভয়ঙ্কর মূর্তিটা। ততক্ষণে ঘরের দরজা কিভাবে যেন খুলে গেছে। সাধু দ্রুত ঘরে এসে ঢুকলেন। কালো মূর্তিটা বিরাজমোহনের শরীর থেকে যেই বাইরে বেরিয়েছে, সাধুর হাতে দেখতে পেলাম একটা উজ্জ্বল পাথরের মতো কিছু রয়েছে। সাধু দেরি না করে সেই পাথরটা নিয়ে ছুটে গেলেন সেই মূর্তির কাছে, আর তারপর তার কপালের ঠিক মাঝখানে সেটা চেপে ধরতেই সেই মূর্তিটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একটা কালো ধোঁয়া তার শরীর থেকে বেরিয়ে বাতাসে মিশতে মিশতেই চিৎকার করে কে যেন বলতে লাগলো, আমি আবার আসবো, আবার 10 বছর পরে আসবো। গোকুলের মৃত্যু না হওয়া পর্যন্ত প্রতি 10 বছর অন্তর আমি আসবো। ওই মোহিনী আর তুই কখনোই গোকুলকে বাঁচাতে পারবি না, পারবি না। কালো ছায়াটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পচা গন্ধে চারপাশটা ভরে গেল। দেখি ঘরের মধ্যে পড়ে রয়েছে একটি নারী মূর্তি, মরে পচে ঢোল হয়ে গেছে। তার মুখটা হাঁ করা, গোটা শরীরে যেন পোকা ভন ভন করে চলেছে। সাধু বাবা নাকে কাপড় চাপা দিয়ে বলল, তারানাথ, আমি জানি কথাটা বলা ঠিক নয়, তবে তুমি এক্ষুনি একটা কাপড় নিয়ে ওর পাটা বেঁধে টানতে টানতে ঘর থেকে বাইরে নিয়ে যাও। আপাতত ওকে ঘরের বাইরে ফেলে দিয়ে এসো। আমার কি হলো জানি না, সাধু বাবার কথা মতো সেই মূর্তিটাকে কাপড়ে বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে গেলাম বাইরে। গলা রক্ত মাংস ঘরে ছিটোতে ছিটোতে বাইরে গেল। তারপর বাড়ি থেকে বাইরে পেছনের দিকে তাকে ফেলে দিয়ে এলাম। মৃতদেহটা বাইরে ফেলার সময় বুঝতে পারলাম তার শরীর এমনভাবে পচে গলে গিয়েছে যে পরনে কাপড় না থাকলেও শরীরের কোনো কিছুই ভালোভাবে আর বোঝা যাচ্ছে না। মিথ্যে বলবো না, সেই মৃতদেহ ফেলতে গিয়ে বমি পর্যন্ত এসেছিল। হড়হড় করে বমি করে ফেলেছিলাম একবার। তারপর যখন ঘরে এলাম, দেখি বিছানার একপাশে বসে গোকুল ভয় থরথর করে কাঁপছে, কিন্তু বিরাজমোহন মেঝের উপরে পড়ে রয়েছে। সাধু বাবা কাপড় দিয়ে তার পাটা আটকাবার চেষ্টা করছে। আমাকে দেখতে পেয়ে বলল, তাড়াতাড়ি যাও, গোকুলকে সঙ্গে নিয়ে যাও। তেমন হলে আমি তো বলতে পারবো না। গোকুল, এখানে কবিরাজের বাড়ি কোথায়? গোকুল যেন ধাতস্থ হয়েছে খানিকটা। আমায় সঙ্গে করে নিয়ে কবিরাজের বাড়িতে গেল। কবিরাজকে নিয়ে যখন আমরা ফিরে এলাম, ততক্ষণে সাধু বাবা কোনো রকমে তার পায়ের রক্ত বন্ধ করার ব্যবস্থা করছে। সাধু বাবা কি সমস্ত পাতা বেটে তার পায়ে লাগিয়ে দিল, তারপর কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিল। কবিরাজ বলল, মুঠি দিয়ে নিজের পা কাটতে গেল বিরাজমোহন। আমি তো প্রথমেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। গোকুল এমন করছে, তারপর বিরাজমোহন যে এমন অবস্থার মধ্যে পড়ে গেল। আপনারা তো সাধু, আপনারা এখানে এলেন কি করে? আমাদের বিরাজমোহন নিজেই ডেকে এনেছে গোকুলের সমস্যার জন্য। গোকুল আশা করি এখন থেকে ঠিকই থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। কে গোকুল, ভয় পেয়েছ? গোকুল মাথা নাড়িয়ে ভয় পেয়েছে জানিয়ে দিল। তার চোখ থেকে তখনও জলের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি তখন আর কি করব, তাই গোকুলের কাছাকাছি রইলাম। কবিরাজ দেখে শুনে গোকুলকে পরীক্ষা করে আর বিরাজমোহনের জন্য কিছু কথা বলে দিয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকালে অবশ্য বিরাজমোহন কেমন থাকে এটা দেখে জানাবার কথা বলে দিয়ে গেল, কিন্তু বিরাজমোহনের জ্ঞান ফেরেনি দেখে বললাম, বিরাজমোহনের তো জ্ঞান ফেরেনি, এই অবস্থায় ওদের রেখেও তো যাওয়া যায় না। আমাদের তো এখানেই থাকতে হবে মনে হয় আজকের রাতটা। আচ্ছা সাধু বাবা, আপনি তো সবকিছুই জানেন তাই না? তাহলে আমায় আপনি সবকিছু বলেননি কেন? এইবার সাধু বাবা মৃদু হাসলেন, তারপর বললেন, সবকিছু খুলে বলার মতো সময় এখনো চলে যায়নি। তোমায় সব কিছু বলবো, তার আগে তুমি একটু গোকুলের মুখটা ধুইয়ে দাও, সে ভীষণ ভয় পেয়েছে। গোকুল নিজে নিজেই জল দিয়ে হাত মুখ ধুয়ে এসে শান্ত হয়ে বসলো আমাদের কাছে। সাধু বাবা গোকুলের দিকে তাকিয়ে বললেন, প্রথম তুমি কাকে দেখতে পেয়েছ?
প্রথম তোমার মাকে দেখেছো, তাই না? আর তারপরে ওই মূর্তিটাকে দেখেছো। সত্যি করে বলো তো গোকুল। প্রথমে দুদিন আমার মাকে দেখতে পেয়েছিলাম। স্বপ্নের মধ্যে মা আমায় সাবধান করত, আমার নাকি বিপদ হবে। বাবাকে সে কথা বলেছিলাম, কিন্তু বাবা বিশ্বাস করেনি। তারপর রাতের বেলা জানালার কাছে দাঁড়িয়ে ও আমায় ডাকতো, বারবার বলতো বাইরে আসতে। তারপর আমি না গেলে ও আমায় ঘুমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। বাড়ির পেছনে যে বটগাছটা আছে, সেই বটগাছের ওপরে আমায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে ফেলে দিতেও চাইতো, কিন্তু কিন্তু ওটা কে সাধু বাবা? ওটা কে? দেখো গোকুল, তোমার মাকে আমি আগে থেকেই চিনতাম। আমি তোমাদের গ্রামেই থাকতাম। তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে হওয়ার পর যখন তোমার জন্ম হয়, তখনই বুঝতে পেরেছিলাম তোমার উপর অপশক্তির নজর রয়েছে। তোমার যখন 3 বছর বয়স, তখন সে তোমায় মারার জন্য আক্রমণ করেছিল। আমি তাকে সময় বলে দিয়েছিলাম, তাই তোমাকে নিয়ে তোমার মা সেই সময় নিজের গ্রামেই ছিল। 7 দিন ধরে সেখানে আমি তোমায় রক্ষা করি। কিন্তু সেই অপশক্তি আমায় তখন বলেছিল 10 বছর পরে সে আবার ফিরে আসবে। কিন্তু এই অপশক্তি কে, আর কেনই বা সে গোকুলকে মারার চেষ্টা করছে? সব প্রশ্নের উত্তর থাকে না তারানাথ। জন্মের সময় মাঝে মাঝে এমন অনেক ব্যাপার ঘটে যায় যে বড্ড জটিল। তার জন্য অনেক কিছু হয়। তোমার জন্মের সময় আকাশ থেকে নীল আলো দেখা গিয়েছিল, মনে আছে? তাই তোমার জীবন হয়েছে অন্যরকম। গোকুলের জন্ম হয়েছে এমন এক দিনে, যে দিনে তার উপরে ওই খারাপ কিছুর নজর পড়েছে। যাকে তুমি আটকালে সে কিন্তু কোনো প্রেত মূর্তি নয়, ভূতও নয়। সে হলো এমন এক শক্তি, যা হলো খারাপ শক্তি। তার আসলে কোনো বর্ণনা হয় না। গোকুলের জন্মের সময় সে গোকুলের পিছু নিয়েছে। 3 বছর বয়সে সে তাকে আক্রমণ করেছিল। তখন মোহিনী আর আমি মিলেই তাকে রক্ষা করেছিলাম। তুমি হয়তো জানো, বিরাজমোহন বলেছিল 3 বছর বয়সে মোহিনী মারা যায়। আসলে গোকুলকে রক্ষা করতে গিয়েই তার শরীরে ওই অপশক্তির একটা অংশ প্রবেশ করেছিল। তারপরেই সে মারা পড়ে 3 দিনের জ্বরে। শুধু আমি জানতাম সে কেন মারা গিয়েছে। তবে মৃত্যুর আগেই মোহিনীর কাছে আমি এসেছিলাম, আর মোহিনী বলেছিল 10 বছর পরে সেই অপশক্তি এলে আমি যেন গোকুলকে রক্ষা করি। তার মানে তার জন্যই আপনি এখানে এসেছিলেন, আর বিরাজমোহনের জন্য অপেক্ষা করছিলেন গোকুলের কথা বলার জন্য। কিন্তু আজকেই যে সেই দিন, সেটা আপনি বুঝলেন কি করে? একটা কথা বলতেই বিরাজমোহন ভুলে গিয়েছিল। আজ মানে কাল সকালেই গোকুলের জন্মদিন। কালকেই তার 13 বছর পূর্ণ হবে। আর এই আজকের দিনে 10 বছর আগে, 3 বছর হওয়ার আগের রাতেই ওই প্রেত মূর্তি তাকে আক্রমণ করেছিল। তাই সে আজ এই দিনেই আসে। কিন্তু আবার যে 10 বছর পরে সে আসবে বলছে, তখন কি হবে? আর বিরাজমোহনের কি হবে? বিরাজমোহন ঠিক হয়ে যাবে। কাল সকালে ও সুস্থ হলেই আমরা এখান ছেড়ে চলে যাব। আর 10 বছর পর গোকুলের বয়স 23 হয়ে যাবে। আমি জীবিত থাকলে আবার 10 বছর পরে আমি তার সাক্ষাৎ করব এবং তাকে রক্ষা করব। গোকুল কি বুঝলো জানি না, হঠাৎ করে সবকিছু ভুলে মা মা বলে চিৎকার করে কেঁদে উঠল। সাধু তার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না গোকুল, তোমার মা তোমার সঙ্গে সব সময় আছে। একটু আগে তোমার মাই তো এসেছিল, তাই না? গোকুল চোখে জল নিয়ে সাধুর কথাতেই হ্যাঁ করল। আমি অবাক হয়ে গেলাম। সবকিছুই তখন আমার কাছে পরিষ্কার বলে মনে হচ্ছিল। শেষ রাতের দিকে বিরাজমোহনের জ্ঞান ফিরলে তাকে সমস্ত কথা বলে সাধু। তারপর সেখান থেকে আমরা চলে আসি।
সাধুকে আমার এমনিতেই ভালো লেগেছিল। এসবের পরে আরো ভালো লাগলো। 10 বছর পর থেকে এই সময় সাধু গোকুলকে খুঁজে এইখানে চলে এসেছে। নিজের দেওয়া কথা রাখার জন্যে সাধু যে এমন কাজ করতে পারে তা সত্যি আমার জানা ছিল না। তার সঙ্গে বেশ কিছুদিন ছিলাম। তারপরে বর্ষা কমে আসতে সেই সাধু তার পথে এবং আমি আমার পথে পথে চলতে লাগলাম। তবে জানতাম এরপর থেকে হয়তো প্রত্যেক 10 বছর অন্তর সেই সাধু গোকুলের কাছে আসত। জানি না গোকুল এখন কেমন আছে, কোথায় আছে। তাই বললাম, আকাশের দিকে তাকিয়ে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। সেভাবেই গোকুলের কথা মনে পড়ছিল। তার সেই 13 বছর বয়সের সরলতা মাখা শিশু মুখটা বারবার মনে পড়ছিল। তার বাবার হাতে অমন একটা রক্তমাখা বঁটি দেখে সে যে ভয় পেয়েছিল, সেই ভয় বোধহয় গোটা জীবন তার পিছু ছাড়বে না। কি বলো তোমরা? আমরা অবাক হয়ে শুনে চললাম। এইবার তারানাথের কথা শুনে সম্মতি জানালাম। আজ কিন্তু বৃষ্টি হয়নি, তবে একটু পরেই নামবে। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে নেমে কিশোরীর সঙ্গে 2 দিনের ছুটি নিয়ে তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা হয়ে গেল। কেন জানি বারবার মনে হচ্ছিল ওইখানে কিছু একটা হতে চলেছে। এমনকি ফেরার সময় তারানাথ বলে দিল, কোথাও যাওয়ার কথা ভেবেছ নিশ্চয়ই? যাও যাও, তবে মনে রেখো লাল রং থেকে সাবধান। ওই রং থেকে একটু দূরে থেকো, বিশেষ করে রাতের অন্ধকারে। কেন জানি না আমি আর কিশোরী তারানাথকে এই ব্যাপারে আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। তার মুখে একটা মৃদু হাসি। তাছাড়া আমরা তো জানি আমি এবং কিশোরী যতই বিপদে পড়ি না কেন, আমাদের জন্য তারানাথ তান্ত্রিক সবসময় আছেন। পথে নেমে সেই কথা বলতে বলতেই আমরা এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে গোকুলের রক্ততর্পণ। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, অর্পণ, জ্যোতির্ময়, সৌমিতা এবং ঋতম। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।